নমস্কার বাংলা। যে ছবিটা, এই ছবিটা আপনারা যারা দেখলেন, এই ছবিটা উত্তরপ্রদেশের 2022 সালের নয়ডাতে, আপনারা প্রত্যেকে জানেন, টুইন টাওয়ার কোর্টের অর্ডারে অবৈধ নির্মাণ গুড়িয়ে শুধু না উড়িয়ে দেওয়া হয়েছিল, ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল 5 সেকেন্ডের মধ্যে। এই ছবি আমরা বাংলাতেও দেখতে চাই, আমরা দেখতে চাই বিভিন্ন জায়গাতে, কিন্তু পারি না দেখতে। বাংলাতেও আমরা দেখতে চাই অসাধু প্রমোটারের এরকম ফ্ল্যাটগুলো ভেঙে দিচ্ছে সরকার, এরকম অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, ন্যায্য দাবিদারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, জমি ভরাট করে দেওয়া পুকুরে আবার তৈরি হচ্ছে জলাশয়। বাংলা চায় দেখতে এগুলো, কিন্তু তৃণমূল হতে দিচ্ছে কোথায়? ভাবুন, 3 ফুটের রাস্তা, 3 ফুটের রাস্তায় 6 তলা বাড়ি নির্মাণ করা হয়েছিল এই মেটিয়াবুরুজ গার্ডেন রিচ এলাকায়। মানুষ ধ্বংসস্তূপে আটকে আছে, বাঁচার জন্য আকুতি করছে, কিন্তু পে লোডার বা আর্থ মুভার পর্যন্ত ঢুকতে পারছে না, এত সরু রাস্তা। ভাবুন তাহলে বাড়িটা নির্মাণ হলো কিভাবে? বাড়িটাকে এভাবে ভেঙে ফেলা হলো না কেন? কত টাকা কাকে কাকে খাওয়ানো হয়েছে? জবাব চায় বাংলা। মেয়র তো নিষ্পাপ প্রশ্ন, তার উত্তরগুলো নিষ্পাপ করতে দিতে পারবেন না, নিষ্পাপ থাকতে পারবেন না মেয়র। উত্তরে মেয়র ও তার দলনেত্রীকে বলতেই হবে কে কে টাকাটা খেয়েছে, কি করে এই লাইসেন্সগুলো হয়েছে। তার কারণ সাধারণ মানুষের জন্য এক নিয়মে বাংলাতে এবং নেতাদের জন্য আরেক নিয়ম। ভাবুন বাংলায় আপনি যদি সাধারণ মানুষ হন, আপনার জন্য পুরসভা, পুলিশ, প্রশাসনে হাজারটা নিয়ম, কিন্তু নেতা হলে 7 খুন মাফ। আপনি বাড়ি বানাতে চান, আপনার বাড়ির সামনে তৃণমূলে যারা নেতারা রয়েছে, কুচো নেতা, ছোট নেতা, মাঝারি নেতা, তারা চলে আসবে চাঁদা চাইতে, সিন্ডিকেট চলে আসবে নিম্নমানের ইট, বালি, চুন, সিমেন্ট বিক্রি করতে। তারপর শুরু এই ফর্ম ফিল আপ, ওই পারমিশন নেওয়া, পঞ্চায়েত থেকে, পুরসভা থেকে, কর্পোরেশন থেকে, এই বাবুর সই, ওই পেপারে স্ট্যাম্প, এতদিন অপেক্ষা। তারপরেও আপনার কাজ আটকে থাকবে, কারণ আপনি গুরু দক্ষিণা দিয়ে আসেননি আপনার পাড়ার যে গুরু বা নাটের গুরু আছে তাকে। গার্ডেন রিচের মতো হয়তো আপনার কাজ এগিয়ে যেতে পারে ঘিঞ্জি এলাকায় থাকলেও, যদি আপনার মাথার ওপর কোনো তৃণমূলের নেতার হাত থাকে। গার্ডেন রিচের মতন এই ঘিঞ্জি এলাকায় একের পর এক অবৈধ নির্মাণ বানানো হচ্ছে কি করে? আপনাকেও বিক্রি করা হচ্ছে চড়া দামে কি করে? আজ তার জবাব চায় বাংলা। রাগ হচ্ছে আপনার। সময় এসেছে এভাবে গুড়িয়ে দেওয়া এই সমস্ত তৃণমূল কংগ্রেসের আশ্রিত প্রমোটারদের সমস্ত অসভ্যতামি, এই সমস্ত যে একের পর এক অবৈধ নির্মাণ, সেই সমস্ত নির্মাণ একেবারে শিকড় থেকে উপড়ে ফেলার, এই দুর্নীতি, এই জমি চুরি, এই ঘুষ খাইয়ে বেআইনি নির্মাণ আর মানুষ মারার খেলা শিকড় থেকে উপড়ে ফেলার সময় এসেছে বুলডোজার দিয়ে। আজ তার জবাব বাংলার মানুষ চায়, এবং এ কারণে আজ কয়েকটা বুলডোজারের ছবি, নয়নাভিরাম, নয়নের যে আরাম দেয় সেই নয়নাভিরাম কিছু বুলডোজারের ছবি দিয়ে আজকে শুরু করবো। একবার ফুল ফ্রেমে দেখে নেব প্রথম বুলডোজারের ছবি, যে ছবিটা আমার বাংলারও হতে পারতো, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে বাংলায় বুলডোজার চালাতে দেওয়া হয় না, এবং হয় না রাজনৈতিক কারণে, প্রশাসনিক কারণে না। প্রথমে দেখে নেব উত্তরপ্রদেশের বুলডোজার চালানোর একটা ছবি, দারুণ ছবি, অবৈধ নির্মাণের বিরুদ্ধে তৈরি হওয়া ছবি। এই ছবিটা ফুল ফ্রেমে আমি দেখানোর চেষ্টা করব, পিসিআরকে বলবো ফুল ফ্রেমে একবার দেখে নিন উত্তরপ্রদেশের 2023-এর এই ছবি। দেখুন এই ছবি, একের পর এক বুলডোজার, এবং বুলডোজার কি কি করতে পারে, কি সুন্দরভাবে দেখুন ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ। যত বড় নেতারই বাড়ি হোক না কেন, যত বড় দাদার বাড়ি হোক না কেন, উত্তরপ্রদেশে ঠিক এভাবে ভেঙে ফেলা হয়। উত্তরপ্রদেশে গ্যারেজ হোক, দোতলা বাড়ি হোক, 3 তলা বাড়ি হোক, ঠিক এভাবেই ভেঙে ফেলা হয়। কোনো বড় নেতা, ছোট নেতা, মেজো নেতা কেউ কিছু করতে পারে না, কারণ সাধারণ মানুষের একটা নিয়ম থাকবে আর নেতাদের আরেকটা নিয়ম থাকবে, চলবে না। দেখুন এভাবে ভেঙে ফেলা হবে, এভাবে ভেঙে ফেলা হয়। এর পরের ছবিটা আমি দেখানোর চেষ্টা করব মহারাষ্ট্রের। উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, দিল্লি সব জায়গাতে এই ছবি চলতে পারে। দেখুন দিল্লির ছবি, দিল্লিতে দেখুন এভাবে অবৈধ বাজার তৈরি করেছিল কিছু নেতা, তাদের মাথায় হাত রেখে দিয়েছিল, এবং ঠিক এভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার কারণ প্রশাসনকে প্রশাসনের কাজটা করতে দিতে হবে। প্রশাসন যদি মনে করে যে জায়গাতে একটা ছোট গাড়ি ঢুকতে পারে না, সেই জায়গাতে কি করে 6 তলা 7 তলা বাড়ি হয়ে গেল, সেই বাড়িটাকে ভাঙতে হবে, এবং যত বড়ই দাদা হোক না কেন, কারণ বাড়িগুলোকে ভাঙতে হবে আপনাকে বাঁচানোর জন্য। কাল এই বাড়িগুলো যদি আপনার মাথার উপরে এসে পড়ে,
আপনার কষ্টার্জিত অর্থ থেকে তৈরি করা এই বাড়ি, তাহলে কোনো নেতা আপনার কাছে আসবে না। আপনার মারা যাওয়ার পরে নেতারা এসে 2 লাখ, 5 লাখ, 50,000 এই সমস্ত টাকা দিয়ে দেবে। আবারও বলছি, সময় এসেছে বোধহয় উপড়ে ফেলার, বুলডোজার দিয়ে এই ছবিগুলো আসলে কলকাতার, এই ছবিগুলো আসলে বাংলার হওয়া উচিত, কিন্তু এগুলো উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বাই এই সমস্ত জায়গায় হচ্ছে। এবার কেন এই কথাগুলো বলছি, যে অবিলম্বে যেভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, অবৈধ নির্মাণ মানেই সেগুলোকে গুড়িয়ে দিতে হবে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলছেন, বিচারপতিরা বারবার বলেছেন, কিন্তু কেন তারপরেও হচ্ছে না? কি কম্পালশন তৃণমূল কংগ্রেস? আবারও বলছি, আপনি যদি এই বাংলায় সাধারণ মানুষ হন, যে কোনো দিন এই বাংলাতে ফ্লাইওভার আপনার মাথায় ভেঙে পড়তে পারে, যে কোনো দিন আপনার মাথাতে বাড়ি ভেঙে পড়তে পারে, কারণ সেই বাড়িটা একেবারে নিম্ন সামগ্রী সেই সমস্ত কিছু দিয়ে বানানো। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বলছেন যে এই বাংলাতে, এই কলকাতাতে, ভগবান না করুক, আল্লাহ না করুক, জিসাস না করুক, কিন্তু এই বাংলাতে, এই কলকাতাতে যদি একটা ভূমিকম্প হয়, 5 রিক্টার স্কেলেরও যদি একটা ছোটখাটো ভূমিকম্প হয়, গোটা কলকাতা শহরে যেভাবে অবৈধ বাড়ি বানিয়ে রেখেছে এই তৃণমূলের নেতাদের মাথায় হাত, যেসব প্রমোটারদের, তারা, এবং জেলায় জেলায় মফস্বল শহরে যেভাবে ফ্ল্যাট বাড়ি গজিয়ে উঠছে পুকুর ভরাট করে, এবং অবৈধ নির্মাণ, অবৈধ বাড়ি তৈরিকে তৃণমূল কংগ্রেস উস্কাচ্ছে, তাহার ভয়ঙ্কর পরিণতি হতে পারে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা কি বলছেন? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা এই বাংলাতে, এই কলকাতায় কি বলছেন একবার শুনুন। 4 ফুট 5 ফুটের নিচে যদি রাস্তা যদি হয়, ওখানে দোতলার বেশি এখানে অনুমোদন পাওয়ার কথাই নয়। একটা অল্প জায়গায় বেশি লোড চলে আসছে, যেহেতু হাই রাইজ হচ্ছে, বাড়িটার সেটেলমেন্ট হয়েছে, এবং যে কলম এবং স্ট্রাকচারাল যে ডিজাইন ছিল সেই ডিজাইনটাও প্রপারলি হয়নি। আর যেহেতু বেআইনিভাবে বাড়িটা নির্মাণ হচ্ছিল, খুব তাড়াতাড়িভাবে করা হচ্ছিল, প্রচুর পরিমাণ ইট এক জায়গায় ওপরে তুলে দেওয়া হয়েছে। তার ফলে কি হয়েছে, সেটেলমেন্টটা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয়েছে, বাড়িটা টিল্ট করেছে একটা জায়গায়, কলমের ওপর একটা মোচড় এসেছে, একটা কলম কোলাপস করেছে, বাড়িটা ভেঙে পড়েছে। ভগবান না করুক, যদি একটা ভূমিকম্প হয়, এইসব জায়গা মানে ডিজাস্টার হবে, পুরো ধূলিসাৎ হয়ে যাবে। ভাবুন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বলছেন যে এই বাংলাতে যেভাবে বাড়ি তৈরি করা হচ্ছে, এবং আবারও বলছে, গার্ডেন রিচ, মেটিয়াবুরু যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে ঘিঞ্জি এলাকায় তৃণমূল নেতারা, আমি জানি না, কর্পোরেশন, পৌরসভা, অন্যান্য সময় আপনার আমার জন্য হাজারে হাজারে নিয়ম দিস্তে কাগজ দেখিয়ে বলেন যে এই ফর্ম ফিল আপ করে আনুন, ওই পারমিশন নিয়ে আনুন, কিন্তু এই বাড়িগুলো কি করে তৈরি হচ্ছে? এই যে জায়গাগুলো যেখানে ভয়ঙ্করতম একটা পরিস্থিতির আসলে তৈরি করা ব্যাপার, কি করে হচ্ছে? এবং এর পরেও এই বাংলাতে কি করে, এই কলকাতা শহরে কি করে অবৈধ নির্মাণগুলো রয়েছে, এই প্রশ্নটা আমি করছি। আমাদের প্রতিনিধি কলকাতা শহরেই বিভিন্ন জায়গাতে যেভাবে অবৈধ নির্মাণ হয়েছে, আবারও বলছি, এই অবৈধ নির্মাণগুলো ভেঙে ফেলা না ফেলা সেটা প্রশাসনের কাজ, কিন্তু এই অবৈধ নির্মাণ, আপনি বাজার করতে যাচ্ছেন, আপনি স্কুলে নিয়ে যাচ্ছেন বাচ্চাকে, আপনি ঘুমাতে গেছেন, আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন, মাথার ওপরে ভেঙে পড়লো, মনে আছে নিশ্চয়ই পোস্তার ঘটনা, মাথার ওপরে বেঘরে মরে যাওয়া এই কলকাতা শহরে, এটা একটা ভয়ঙ্কর দিক। দেখুন কিভাবে চারপাশে যত্রতত্র অবৈধ নির্মাণ হচ্ছে, এবং এর পরেও কেন বুলডোজার বাবাদের প্রয়োজন নেই, একবার দেখি। আমার ঠিক পেছনে এই বিল্ডিং কিন্তু 3 তলা বিল্ডিং, এবং 3 তলার উপরে ছাদ রয়েছে। দোতলা অবধি যে কনস্ট্রাকশন, সেই দোতলা অবধি কনস্ট্রাকশনটা কিন্তু অনেক দিনের, কিন্তু তারপরে দোতলার ওপর এবং তারপরে ছাদ যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন কিন্তু নতুন করে তৈরি করা। এই বিল্ডিংটা কি অনুমোদনপ্রাপ্ত? এই দুটো বিল্ডিংয়ের মধ্যে গ্যাপ একেবারে কম, বড়জোর 1.5 থেকে 2 ফুটের গ্যাপ, কিন্তু সেই গ্যাপ যখন নিচ থেকে ওপরে উঠছে সেই গ্যাপটি কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ একটি বিল্ডিংয়ের গায়ে আরেকটি বিল্ডিং একেবারে ঝুঁকে পড়েছে। এই বিল্ডিংটিও কিন্তু ভেঙে যেতে পারে, হয়তো ভেঙে যেতে পারে। দূরে যে বিল্ডিংটি 5 থেকে 6 তলা বিল্ডিং, সেই 5 থেকে 6 তলা বিল্ডিং, তার বিল্ডিংয়ের চারপাশেও কিন্তু ছোট ছোট বিল্ডিং রয়েছে, ছোট ছোট দোকানঘর রয়েছে, কিন্তু তার মাঝেই মাথাছাড়া দিয়ে উঠেছে এই 5 থেকে 6 তলা বিল্ডিং। এই বিল্ডিংগুলো কি
কলকাতা পৌরসভার গাইডলাইন্স মেনে তৈরি হয়েছিল? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। এই ধরনের বিল্ডিং এই এলাকা সহ গোটা কলকাতার বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আমি একেবারে সরাসরি চলে যাব এই মুহূর্তে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একটা সময় বিচারপতি ছিলেন, এখন অবসরপ্রাপ্ত বিচারপতি, বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ বাবু, এই মুহূর্তে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি ময়ূক বলছি। অভিজিৎ বাবু, আমার খুব নির্দিষ্ট প্রশ্ন। আপনি বারবার বলেছেন যে বাংলাতে বুলডোজারের প্রয়োজন আছে। আমি আপনার পূর্বাশ্রম অর্থাৎ কলকাতা হাইকোর্টে আপনার বিভিন্ন যে অবজারভেশন, কোর্ট অবজারভেশন, সেখানেও আপনি বলেছেন যে বুলডোজার প্রয়োজন। ঠিক কেন তৃণমূল নেতাদের এই যে অত্যন্ত বাড়াবাড়ি বিভিন্ন জায়গাতে, সেটাকে কমব্যাট করার জন্য কেন বুলডোজার প্রয়োজন অভিজিৎ বাবু? বুলডোজার প্রয়োজন এই কারণে যে যত অবৈধ নির্মাণ সেইগুলো ভেঙে ফেলতে হবে, এবং একই সঙ্গে বুলডোজার একটা শক্তির প্রতীক। যে একটা শক্তি আছে, যারা এই দুর্বৃত্ত কাউন্সিলর যারা আছেন, যারা বিল্ডিং ইঞ্জিনিয়ার যারা আছেন, যারা বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, তারাই তো এই ধরনের বেআইনি নির্মাণগুলোর সঙ্গে সরাসরি যুক্ত। তাদেরকে বুঝিয়ে দেয়া যে তোমাদের ওপরেও কিছু শক্তি আছে যা বুলডোজারের ফর্মে দেখা দেয়, এবং বুলডোজার এই বেআইনি নির্মাণগুলোকে গুঁড়িয়ে দিতে পারে এবং দেবে। আমি বিচারপতি থাকা অবস্থায় নির্দিষ্ট করে বুলডোজার চালানোর কথা বলতাম, কয়েকবার বলেছি, এবং বেশ কিছু নির্মাণ হাওড়া জেলায় ভাঙা হয়েছিল। এবং আমি যেটা অনুভব করেছি সেটা হচ্ছে যে এলাকার অবৈধ নির্মাণ হয়েছে সেই এলাকার কাউন্সিলর হন বা অন্য ধরনের পুর প্রতিনিধি হন বা পঞ্চায়েতের প্রতিনিধি হন, এবং একই সঙ্গে যে বিল্ডিং ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়াররা থাকেন, তারা এই ধরনের বেআইনি নির্মাণে অনুমতি দেওয়ার জন্যে কাজ করে থাকেন, এবং তার বিনিময়ে দু হাতে পয়সা লোটেন, দু হাতে। কিন্তু অভিজিৎ বাবু, আজকে ফিরহাদ হাকিম বলেছেন কাউন্সিলরদের পক্ষে কি সম্ভব পাড়ায় পাড়ায় এভাবে খোঁজ নেওয়া, কোথায় অবৈধ নির্মাণ হচ্ছে, কোথায় এই জায়গা থেকে 6 তলা বানাচ্ছে, 5 তলা বানাচ্ছে ফ্ল্যাট? অদ্ভুত একটা কথা আজকে মেয়র বলেছেন। সম্পূর্ণ দায়িত্ব এড়িয়ে যাওয়ার কথা বলেছেন। তার কারণ তিনি টের পেয়েছেন যে আমি যেটা শুরু করে দিয়ে এসেছিলাম বিচারপতি অবস্থায়, যে কাউন্সিলরদের সেই মামলাগুলোয় পার্টি করা এবং তাদেরকে ডেকে পাঠানো, এবং আমি কোনো মামলা তেমনভাবে শেষ করতে পারিনি। তার অন্য কারণ আছে, সে কথায় আমি যাচ্ছি না। তো এদের সরাসরি সমর্থন না থাকলে কোনো মতেই একটা বেআইনি নির্মাণ হতে পারে না, এবং প্রত্যেকটি কাউন্সিলর এর সঙ্গে যুক্ত। 2-1 ভদ্রলোক কাউন্সিলর বা কমিশনার যদি থেকে থাকেন, তাহলে তিনি একটা সম্মানীয় ব্যতিক্রম। অভিজিৎ বাবু, খুব নির্দিষ্টভাবে আপনি যেভাবে বলছেন, মানে এটাও একটা যুদ্ধ, এটাও একটা লড়াই। আমি দেখেছি এই যে বিল্ডিং, হ্যাঁ, নিয়োগ দুর্নীতির মতন যেন একটা নতুন লড়াই। এই অবৈধ নির্মাণ দিকে দিকে যত্রতত্র যেন ফ্ল্যাট বাড়ি বানিয়ে রেখে দিচ্ছে, পুকুর ভরাট করে দিচ্ছে। এই লড়াইটাকে কি করে বাংলার মানুষ লড়বে? এই লড়াইটাকে বাংলার মানুষ লড়বে এই দুর্বৃত্ত সরকারটাকে সরালেই, এবং যেখানে যেখানে এই ধরনের কাউন্সিলররা আছেন সেই বোর্ডগুলোকে ভেঙে দিতে হবে।
কিন্তু পুলিশও তো এবং ধরে এই- ধরে নিন সাধারণ মানুষ বলছে যে চোখের সামনে একটা অবৈধ নির্মাণ আমি দেখতে পাচ্ছি। অভিজিৎ বাবু, চোখের সামনে আমার কাছে বহু মানুষ ফোন করেছে, জানলা খোলা যায় না এমনভাবে নতুন একটা ফ্ল্যাট হচ্ছে এবং এটা পুরো ইল্লিগালি হচ্ছে, 3 ফুট 4 ফুটের রাস্তার মধ্যে হচ্ছে। পুলিশকে কমপ্লেন করেছে, পুলিশ বলছে দেখছি, বলে পুলিশ এলো, পুলিশ দেখে গেল, তারপরে কাউন্সিলরের সাথে কি কথা হলো কেউ জানে না, তারপরে বলা হলো যে না পারমিশন হয়ে গেছে। তা মানে প্রতি মুহূর্তে কি কলকাতা হাইকোর্টে গিয়ে ইনজাংশনের জন্য ছোটা যায় সাহেব? এটা আপনি বলতে মানে না, এখানে প্রতি জেলায় প্রতি ব্লকে এটা সম্ভব? প্রতি মুহূর্তে কলকাতা হাইকোর্টে ছুটে যাওয়া যায় না। তারপরেও হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ অর্ডার পেলেও ডিভিশন বেঞ্চ বলে একটা বস্তু আছে, তারাও খুব দয়া পরবশ হয়ে এই বেআইনি নির্মাণগুলোর ভাঙার যে আদেশ হয় তার উপর স্টে অর্ডারও জারি করেন। এই অভিজ্ঞতাও আমার বহু মামলায় হয়েছে। কেন করেন সে তারাই জানেন, ডিভিশন বেঞ্চই জানেন। তো এই কোর্টে গিয়ে তেমন লাভ হবে না। এর জন্য প্রয়োজন প্রতিটা এলাকায় একটা গোষ্ঠী তৈরি করে প্রতিবাদে নামা। কারণ আদালত সব করে দেবে, আদালত তো তার কাজ নিশ্চয়ই করবে, কিন্তু পুলিশ তার কাজ করবে না, এটা ধরে নিতে হবে। তো এখানে একটা গোষ্ঠী তৈরি করে ছাত্র যুবদের বিশেষ করে এবং পাড়ার যারা বয়স্ক আছেন তাদেরকে বিশেষ করে এগিয়ে আসতে হবে। এবং একথা যদি সমাজের মানুষ ভেবে থাকেন যে আমি একজনকে ভোট দিয়ে নির্বাচিত করে দিয়েছি তিনিই সব করে দেবেন, সেই ভাবনাটা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। সেই ভাবনাটা এখন এই পরিবেশে এসে আর ঠিক নেই, আর সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ তারা ঠকে গেছেন। সুতরাং এখন মানুষের এগিয়ে এসে সক্রিয় প্রতিরোধ করা ছাড়া, প্রতিবাদের সময় চলে গেছে, সক্রিয় প্রতিরোধ করা ছাড়া পুলিশকে এবং কাউন্সিলরকে এবং ওই দুর্বৃত্ত যে বিল্ডিং ইঞ্জিনিয়াররা আছেন তাদেরকে আপনি ভাবতে পারেন এক একজন বিল্ডিং ইঞ্জিনিয়ারের কত করে টাকা আছে, সেগুলো কোনো মতেই তাদের জ্ঞাত যে সোর্স, নোন সোর্সেস অফ ইনকামের সঙ্গে সাযুজ্য নেই, কোনো অনুপাতেই আসে না। কিন্তু অভিজিৎ বাবু, আমার আমি শেষ এরকম প্রশ্ন 2-3 জনের আপনাকে, বিরুদ্ধে ব্যবস্থা এই সমস্ত নেওয়ার কিছু চেষ্টা আপনি করেছিলাম, বলছেন, খানিকটা এগিয়েও ছিলাম, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন যারা রাজনীতিবিদ আপনার প্রতিপক্ষ তারা আপনাকে বলছেন নরখাদক, আপনাকে বিভিন্ন কুৎসিতভাবে আক্রমণ করছেন। ওদের তো আক্রমণ করা, ওরা কি একবারও বলতে পারছে যে দুর্নীতিটা হয়নি? সেটা তো বলতে পারছে না। তো ওদের দলের লোকেরা সব চুরি করে জেলে পড়ে আছেন, জেলে পড়ছেন। হ্যাঁ, কোন দিন দেখা যাবে কল্যাণবাবুও ঢুকে গেছেন, সেই জন্য ভয় পাচ্ছেন, ভয় পেয়ে গালাগাল করছেন। এটাতে আমি খুব একটা কিছু গুরুত্ব দিচ্ছি না। হ্যাঁ, তো যার যেরকম শিক্ষা দীক্ষা সে সেরকম আচরণ করবে, এই নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। শুধু আমি বলবো যে একটা তদন্ত, সামগ্রিকভাবে তদন্ত শুরু হওয়া দরকার। এই বিল্ডিং ডিপার্টমেন্টে যে ইঞ্জিনিয়াররা আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাদের সম্পত্তির একটা হিসেব এবং হদিশ করে নেওয়া দরকার। এর জন্য প্রয়োজনে আলাদা একটা টিম তৈরি করে, এই সরকার করবে না কারণ এই সরকার নিজেই চৌর্যবৃত্তিতে জড়িত, তো কিন্তু প্রয়োজন হলে সাধারণ মানুষকে এগিয়ে এসে সেসব বেআইনি নির্মাণ আটকে দিতে হবে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট প্রয়োগ করতে হবে, করে জানতে হবে যে কী ধরনের নির্মাণ হচ্ছে এবং সেটা কিভাবে হয়। বেশ বেশ, অনেক ধন্যবাদ অভিজিৎ বাবু, রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলায় আমার সাথে কথা বলার জন্য। বহু মানুষ বহু সমস্যা নিয়ে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন এবং তার পাশাপাশি লিখছেন, আমি তাদের কাছে যাব, কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, কাউন্সিলর, তিনি নিজে আজকে গেছিলেন স্পটে, রয়েছেন সুদীপ্ত সরকার, রাজনৈতিক কর্মী, গোপীনাথ ভান্ডারী, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের সঙ্গে, এবং পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন অধ্যাপক। আমি প্রত্যেকের কাছে যাব। সজলবাবু, আপনার কাছে যাওয়ার আগে আরেকবার ছবিগুলো দেখালাম এবং তার ডোজ হিসেবে অনেকে বলছেন এই বাংলাতে বুলডোজার চালানোটা প্রয়োজন, আর বুলডোজার চালিও না বাবা, এই করার দিন শেষ। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন রিপাবলিক বাংলায় বুলডোজার নিয়ে, একবার শুনবো। হবে তো উত্তর না, চলবে তো। আপনি যদি সরকারি জায়গায় আপনার প্ল্যান নেই, মিউটেশন নেই, কনভার্সন নেই, জমির মালিকানা নেই, আপনার বিল্ডিং আমি রাখবো কেন?
প্রত্যেক জিনিসের তো সিস্টেম আমাদের দেশে আইন কানুন গণতন্ত্রে বলে দিয়ে গেছে, যারা মানবে না তাদের জন্য তো বুলডোজারই ব্যবহার হবে। সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়। সজলবাবু কি বলবেন? ঠিকই বলেছেন। তাহলে আর বুলডোজারটা তৈরি হলো কেন? বুলডোজারটা তৈরি হলো কেন? আপনি বেআইনি বাড়ি করবেন, আপনার সেই বাড়িকে সরকার চোখ বুজে থাকবে, তাহলে আর সরকার তৈরি হলো কেন? বেআইনি বাড়ি করবে। এখনো বিশ্বাস করছেন তৃণমূল কংগ্রেস এই বেআইনি বাড়িগুলোর একেবারে পৃষ্ঠপোষকতা করছে? এখনো কেন? কালো করতাম, আজও করি, আগামীকালও করবো। করছে কি করে? মানে এটা হয় কি করে? 3 ফুটের রাস্তা, 4 ফুটের রাস্তা। আমি একটা কথা প্রথম বুঝতে পারছি না ময়ূক, তুমি কলকাতা শহরে থাকো কি থাকো না? আমি তো থাকি। থাকো তো, তাহলে কলকাতা শহরে থাকলে এই প্রশ্নটা কেউ করে না। কাউন্সিলর মানেই হচ্ছে সে একটা পাকা তোলাবাজ। এটা নিজে কাউন্সিলর হয়ে বলছে, এটা বলতে খারাপ লাগছে। আজকে আপনি দেখুন, ওই যে পাড়ায় পাড়ায় আপনি এই যে বেআইনি বাড়িগুলো হয়ে যাচ্ছে, মেয়র বলছে যে কাউন্সিলরের দায়িত্ব নেই। আর মেয়র, আমাকে একটু সময় দিন, আমি এখানে দাঁড়িয়ে অন রেকর্ড বলছি যে মেয়র নিজে হাউসে বলছেন যে কাউন্সিলরদের দায়িত্ব নিতে হবে। আচ্ছা, কাউন্সিলরের দায়িত্ব নেই, ভালো কথা, এমআইসি বিল্ডিংয়ের তো দায়িত্ব আছে। এমআইসি বিল্ডিং মেয়র নিজে, মেয়রের তো দায়িত্ব আছে, নগর উন্নয়ন মন্ত্রীর তো দায়িত্ব আছে। আমি কি দেখলাম একদম ফিরহাদ হাকিমের নিজের তো দায়িত্ব রয়েছে। হ্যাঁ, সেটাই তো বলছি, ফিরহাদ হাকিমের দলনেত্রীর তো দায়িত্ব রয়েছে। ছেড়ে দিন, আমি বলছি উল্টে স্কেপগোট করা হচ্ছে কাদের? দুজনকে শোকজ করা হচ্ছে, একজন বড় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। এতে করে কি হবে? পয়সা খেলে তোমরা। হ্যাঁ, আগে এখন কাউন্সিলরদের নাম পাল্টে অনেকে স্কোয়ার ফুট জুড়ে দিয়েছে নামের আগে। হ্যাঁ, এই জায়গায় নিয়ে এসছে কাউন্সিলররা নিজেদের। এখন আরো লেটেস্ট, এখন আর স্কোয়ার ফুটেও নিচ্ছে না, এখন বলছে চাবি টু চাবি স্কিম। মানে পুরনো বাড়ির চাবি কাউন্সিলর হাতে দিয়ে দেবেন, কাউন্সিলর প্ল্যান অনুযায়ী নতুন বাড়ির চাবি আপনার হাতে দিয়ে দেবে। এই জায়গায় চলে এসছে। আপনি বলুন তো, এই আমরা 10,000 টাকা পাই, 10,000 টাকা মাসে কাউন্সিলরের মাইনে 10,000 টাকা, জেনে রাখুন। 10,000 টাকা পেলে হাউসে গেলে 350 টাকা। আপনি আমায় বলুন 10,350 টাকায় অস্টিন মার্টিন কোত্থেকে হয়? আপনি বলুন না, আপনি বলুন ওই 3 ফুটের রাস্তার মধ্যে ব্যবসা আছে এবং বলছে যে কি ব্যবসা করে, কি ব্যবসা করে? আপনি বলুন, যার 5 কোটি টাকার একটা গাড়ি, তার তো 5,000 কোটি টাকার সম্পত্তি হবে। আপনি আমাকে বলুন এই লোকটার কি ব্যবসা আছে? ব্যবসা আছে তো বলে দিল, সে তো এও বলেছে, আমাদের মেয়রও বলেছে আমার ব্যবসা আছে। তো ব্যবসাটা তোমায় কি ব্যবসা করো, কত টাকার ইনকাম ট্যাক্স দাও, কি ব্যবসা, কতদিনের ব্যবসা, মানুষ জানতে চাইবে না? এই সমস্ত কথা মানুষ বিশ্বাস করে না। মানুষ জানে, আপনি ধরুন একটা জানলা ফোটাবেন, জানলা ফোটালে সূর্যের আলো পৌঁছবে না, তার আগে একটা হাত ঢুকে যাবে, সেই হাতে আপনি কিছু দক্ষিণা দিয়ে দেবেন, দেখবেন সে আবার আপনার কাজ কোনো অসুবিধা নেই। আমি আবারও বলি, আপনি বাড়িতে আপনি ভাবলেন যে একটু বাড়ির চুনকাম করব, আপনি 2 ইট 1 বস্তা সিমেন্ট দোকানে গিয়ে অর্ডার দিয়ে এসছেন, ওরা ঠেলায় করে পৌঁছে দিয়ে যাবে। ঠেলা আসার আগে পুলিশের ভটভটি চলে আসবে আপনার বাড়িতে, ছোটবাবু ডাকছে। না, এটা হয় কি করে? মানে ছোটবাবু ডাকছে, সাধারণ মানুষের জন্য মেয়রও বলেছে যে পুলিশের লোকেরা সমস্ত জায়গাতে পাগল করে দেওয়ার মতো আইন, আর অন্যদিকে নেতাদের জন্য এটা। আমি স্পেসিফিক্যালি বলছি এই 3 ফুটে, মানে এটা পারমিশন, কতগুলো পারমিশন নিতে হয় সজলদা? এই যে এই 3 ফুটের না 4 ফুটের রাস্তা হয়, 6তলা বাড়ি তৈরি হয়, কথা হচ্ছে G+5 হয়। এক মিনিট। আগেও আমরা বাম আমলেও যে বেআইনি কনস্ট্রাকশন হতো না তা নয়, সেখানে কি হতো, 90% কনস্ট্রাকশনটা আইনি হতো, 10% বেআইনি হতো। এখন এই যে স্ট্রাকচারটা দাঁড় করিয়েছে, এটার কোনো খাতাতে কোনো অস্তিত্বই নেই। খাতাতে দেখা যাবে হয়তো এখনো খাটাল, গোয়াল, এখনো দেখা যাবে ঝুবড়ি, বস্তি। সেই জায়গাটাকে পুরো কনভার্ট করে, পুরো শুধু টাকা দিয়ে, কাউন্সিলরদের শুধু টাকা দিয়ে, পুলিশকে টাকা দিয়ে, এমএলএ কে টাকা দিয়ে এই কাজগুলো হচ্ছে। এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আলোচনা করার মানে এটা তো একটা, তার মানে নতুন করে সিন্ডিকেট তৈরি হচ্ছে গোটাটা। তার মানে একটা নতুন করে না, গত 12 এটা বাম আমল থেকে শুরু হয়েছিল, একথা ঠিক। আর এখন এর রমরমা কারবার, এটা না থাকলে তৃণমূল থাকবে না দাদা। বেশ, আমি আপনার কাছে যাবো, কিন্তু সুদীপ্ত দা, এটা না থাকলে নাকি তৃণমূল কংগ্রেস থাকবে না? সত্যি তো এই পারমিশনগুলো কি করে পায় লোকে? তাহলে তো এতগুলো প্রকল্প মানুষকে দেওয়ার কিছুদিন আগে এনারাই বলছিলেন, ছাড়ুন, আগে আপনি বলুন যে এই পারমিশনগুলো কি করে পায়? 3 ফুটের রাস্তা আপনি জানেন, মানে আমি জানি না আপনি ওখানে গেছেন কিনা, আমি সেই ছবি দেখছিলাম এবং নিজে শঙ্কিত বোধ করছিলাম। ওখানে পে লোডার ঢুকতে পারছে না দাদা। পে লোডার 3 ফুটের রাস্তা, 2টো মানুষ পাশাপাশি হাঁটতে পারবে না। সেই রাস্তায় 6তলা বাড়ি। আমাকে একটু বলতে দিন, কি হলো কি করে? মেয়র ফিরহাদ হাকিম, ওই এলাকার বিধায়ক মেয়র ফিরহাদ হাকিম কিছু জানেন না?
মেয়র ফিরহাদ হাকিম নিষ্পাপ সাইজে থাকতে পারেন? মেয়র ফিরহাদ হাকিমের দলনেত্রী কিছু জানেন ওটা না? নাটের গুরু, ওটাই নাটের গুরু, ওখান থেকেই যত দুর্নীতি সব বলতে শুরু। দেন তাহলে। বলুন বলুন। আমার কথা হচ্ছে, একটু আগে বললেন যে তৃণমূল কংগ্রেস নাকি এটার উপর নির্ভরশীল, তাহলে কিছুদিন আগে চিল্লাচ্ছিলেন কেন যে এত খেয়রাতে দিচ্ছেন কেন, কেন লক্ষ্মীর ভান্ডার করছেন, কেন কন্যাশ্রী করছেন? তাহলে এটা ভোটের জন্য করেন? মানুষ তো এটা হ্যাঁ, করেছে, চাকরি তৃণমূল দেন না, কংগ্রেসই বাড়ি তো দেন না, দিয়েছে। আজকে ছেড়ে দিন লক্ষ্মীর পরে ভান্ডার। আপনারা আজকে তো লক্ষ্মীরা সেসব করেছেন, চাপা পড়ে আপনারা তো মরেছে, সেটা ফলো নিয়ে করেছেন কথা বলবো। সেগুলো। আজ লাডলি বেটি এনেছেন তো, আরে ঠিক আছে। ওটা আজকের ইস্যু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করতে হয়েছে। শুনুন একটা না, কথা অনেক বলি। কিছু ফলো করতে হয়েছে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি শুনুন, না। সেপ্টেম্বর- আমাকে একটা কথা বলুন, কেন বাংলায় বুলডোজার বাবা আসবে না? যেখানে যেখানে এই নামগুলো আমি পড়ে শোনাচ্ছি, রিজওয়ান আলম কি দোষ করেছিল, হাসিনা খাতুন কি দোষ করেছিল, সানা বেগম কি দোষ করেছিল, মোহাম্মদ ওয়াজিদ কি দোষ করেছিল, মোহাম্মদ ইমরান 27 বছর বয়স মাত্র মারা গেছে কি দোষ করেছিল, রমজান আলী কি দোষ করেছিল, নিজামুদ্দিন কি দোষ করেছিল। আপনারা বলেন না যে সিএ থেকে শুরু করে বিভিন্ন কিছু এই পবিত্র মাসে নিয়ে আসার কারণটা নাকি ব্যতিব্যস্ত করা। এই যে মোহাম্মদ ওয়াজিদ থেকে শুরু করে রমজান আলী, না, এটা আরো বলতে হবে। দাঁড়ান, শেখ আব্দুল্লাহ আরেকটা নাম যুক্ত হলো, আমার সহনাগরিক, আমার বাংলার সহনাগরিক শেখ আব্দুল্লাহ কোনো দোষ করেনি, বেঘরে মারা গেল, কি দোষ করেছিল? শুনুন, গরিব মানুষ, এটা- হয় আপনারা পাঠিয়ে দিচ্ছেন দুবাইতে পরিযায়ী শ্রমিক হিসেবে, নয়তো পাঠিয়ে দিচ্ছেন মুম্বাইতে, কেরালাতে, নয়তো এরকম ভাবে মাথায় একটা ফ্ল্যাট বাড়ি চাপা পড়ে মারা যাচ্ছে। মেয়র বলছে এই দায়িত্ব পাড়ায় পাড়ায় নেওয়া সম্ভব আপনি না। আমাকে কমপ্লিট করতে দিন। বলুন। আমার কথা হচ্ছে, এটা সত্যি কত কমপ্লিট করবে? এবার তো আপনাদের সিস্টেমটাকেই পুরো কমপ্লিট করে দেবে বাংলার না মানুষ। না, এটা সত্যি দুর্ভাগ্যজনক ঘটনা। 7 জন মারা গেছেন। 7 জন না, ওটা 9 হয়ে গেছে। 9 জন হয়ে এবং গেছে। খুব- 9 হয়ে গেছে। এটা খুব আবার বলছি, দুর্ভাগ্যজনক। রিজওয়ান এবং আলম, হাসিনা খাতুন, সানা বেগম, মোহাম্মদ ওয়াজিদ, মোহাম্মদ ইমরান, রমজান আলী, নিজামুদ্দিন, যারা মারা আজকে গেছে, এই মানুষগুলোর ইফতার পার্টি করার কথা ছিল, আজকে এই মানুষগুলোর একসাথে পরিবারের সাথে উদযাপন করার কথা ছিল। আমাকে বলতে দিন না। যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি দুঃখ জানিয়ে শুধু এইটুকুনি বলছি দুঃখ জানিয়ে যারা খুনি তাদের যে সমর্থন করছি। বাহ। এইটা কিন্তু একদমই, একটু আগে বিরোধী দলনেতাও ঠিকই বললেন যে যারা সরকারি সম্পত্তিতে বাড়ি বানাচ্ছে, যারা সরকারি সম্পত্তি ক্রোপ করে বাড়ি বানাচ্ছে, জায়গা বানাচ্ছে, দখল করছে, নিশ্চয়ই সেগুলোর ওপর পদক্ষেপ নেওয়া উচিত। এবং আমাদের তৃণমূল কংগ্রেস সরকার আর আমরা যারা দেখেছি জলা পদক্ষেপ জমিয়ে নেয়। বাড়ি করাচ্ছে, যারা জলাজমি, তারা তো পুরোপুরি আইনত অপরাধী করছেই। কারণ এইটা তো এরম বেআইনি তাই হয়েছে। না, এগুলো দেখুন, এগুলো এটা তো কিন্তু তাই অনেক হয়েছে। প্রতিরোধ হয়েছে। এগুলো অনেক প্রতিরোধ হয়েছে? বলছে বলতে গেলে জলাজমিকে বই করে জল ভরো প্রকল্পতে অনেক কিন্তু হ্যাঁ, জল ধরো, রিস্ট্রাকচারিং জল করা ভরো হয়েছে। চলে গেছে রে। আপনি জানেন কি, আপনি কলকাতার একজন কর্পোরেশনের সাধারণ কাউন্সিলর, মানুষ, আপনার গরিব জানা মানুষ উচিত। মারা আরে যাচ্ছে, কিন্তু আইন আপনাকে কানুনকে বলে দিই, বুড়ো আঙুল দেখিয়ে যেটা- ব্যবসা যেটা- চালাচ্ছে। যেটা আমার- তৃণমূল ঘনিষ্ঠরা আপনারা বিভিন্ন প্রকল্প দেখাচ্ছেন। না, না, আমাকে একটা কথা বলুন, আমার এই প্রকল্পটা কোথা থেকে পেলেন? যে প্রকল্পতে 3 ফুটের রাস্তা, সেই রাস্তায় 6 তলা বাড়ি বানিয়ে না, দেওয়া না, হয়েছে। আমার যেটা- শুনুন, কাকে ঘুষ দিত? আমি না, না, যেটা- আরো একটা প্রকল্প আমাকে একটু বলবো। বলতে- এক মিনিট, একটু বলতে বলে এক একটু লাইন complete শোনো। করে আরো দিতে দিন। এক লাইন, বলতে এক লাইন শোনো, আমি অনুরোধ করলাম, থ্যাংক ইউ। আরো একটা প্রকল্প হয়েছে, যে এটাকে গ্রেপ্তার করা হয়েছে না প্রমোটার, ওখানে একটা জনময়িনী প্রকল্প, তাকে খুনের ধারা দেওয়া হয়েছে 302, 307, যেগুলো কোনোটাই সাস্টেন করবে না। দাঁড়ান, যেটা কোনোটাই সাস্টেন করবে না। মানুষকে ভুল বোঝানোর কি পরিকল্পনা? প্রমোটারের বিরুদ্ধে যে মামলাটা দায়ের করা হয়েছে সেটা খুনের মামলা, যেটা দাঁড়াবেই না। হাইকোর্টে গেলে প্রথম দিনই ওটাকে ভ্যাকেট করে দেবে। না, আমি একটা কথা বলি, শুনুন। প্রথম কথা হচ্ছে, ওটা পুলিশের কাজ। পুলিশ যেটা আইন পুলিশের মেনে কাজ, ধারা পুলিশের করা, কাজ না, মমতা সেই ধারাগুলো কুমারকে সরিয়ে দিল। যে মমতা, রাজীব বেআইনি কুমারকে সরিয়ে ভাবে দিল। এই যে এত রাজীব যে কুমার, 5-7 যার জন সবচেয়ে মারা বড় গেছে, credential ছিল 9 জন রিপাবলিক মারা গেছে, বাংলার আপনারা রিপোর্টারকে বলছেন। খপ করে ধরে না, নেওয়া। আমার- তার সবচেয়ে বড় ক্রেডেনশিয়াল, তাকে সরিয়ে দেওয়া না, হয়েছে। মহিলা, তাকে আমার- সরিয়ে দেওয়া মহিলা, হয়েছে। শাহজাহানকে খুঁজে তাকে ধরা ধাপ পায়নি। করে সরিয়ে মহিলা, দেওয়া শুনুন, হয়েছে। মহিলা, একটা কথা কমপ্লিট হতে দাও। যে আমার কথা হচ্ছে, কংগ্রেস আমল, তারপরে সিপিএম ওই আমল যে 34 আপনি এখন বছর, তারপর তৃণমূল আমল। ছতলা বাড়ি। এবার আপনি হাওড়া ব্রিজে চলে যান। আপনাকে বলছি, এবার আপনি হাওড়া ব্রিজে চলে আমাকে যান। বলতে দেবেন ব্রিটিশ না। আমল। বলতে এবার দেবেন এবার না। হাওড়া আপনি ব্রিজ, চুপ থাকতে হাওড়া আপনি ব্রিজ বলুন। ভেঙে পড়লে বলুন আপনি যে আপনার ব্রিটিশ বক্তব্য আমল, বলুন। ব্রিটিশ আমলের ব্রিজ ভেঙে পড়েছে, আমাদের কিছু করার নেই। আমরা দাঁড়িয়ে থাকি, কোনো বলবো না, 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 দাঁড়িয়ে না। আমারও ভয় মাঝে মধ্যে, কখন আপনারাও না ভেঙে পড়েন। না, না, আমি তাই জন্য ভয়, আতঙ্কে থাকি। আমার কথাটা হচ্ছে, যেভাবে চারপাশে নিম্ন মানের যেভাবে সামগ্রী ব্যবহার হচ্ছে, আমার মাঝে মধ্যে ভয় লাগে। শুনুন, যারা সল্টলেকে থাকে তাদের কথা বলছি না, যারা কলকাতা এবং কলকাতা আরে সংলগ্ন গার্ডেন রিচে অঞ্চলে কি থাকে, করছেন? তারা গার্ডেন রিচে, সবাই জানে। গার্ডেন রিচে। না, বলতে দিন, সাধারণ কলকাতায় মানুষ যদি কার মদতে চলছে এই 100টা, প্রমোটার রাজ? শুনুন, এই প্রমোটার রাজ কার মদতে চলছে সেইটা তো বলুন। আমি আপনাকে সময় দিচ্ছি, কিন্তু এটা আরে বলুন। বাবা, একটা তো ফিরহাদ কথা হাকিম, বলতে দেবেন। ফিরহাদ হাকিম রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি ওখানকার বিধায়ক, তিনি মেয়র, তিনি কিছু জানেন না। কেন জানেন না? যদি না জানেন, সেই ব্যর্থতাটা কার?
আমার কথা হচ্ছে পুরো কলকাতা সংলগ্ন যারা কলকাতা শহরে থাকে তারা সকলেই জানে যে কলকাতার মধ্যে যদি 100টা বাড়ি হয় তার মধ্যে 90% বাড়ি হয়তো কিছু না কিছু ডিভিয়েশন বা কিছু না কিছু বেআইনি তার মধ্যে যুক্ত আছে। এটা আজকে থেকে না, দীর্ঘকাল বহু বছর ধরে হয়ে আসছে। আমরা আমরা আপনার আপনার কথায় কলকাতার 90% বাড়ি ভেঙে ভাগ করে দিন। তাদেরকে আমি আপনাদের পার্টি অফিসে পাঠিয়ে দিচ্ছি। কেন আপনি করতে দিলেন কেন বেআইনি কাজ? কে করতে দিয়েছে? আপনাকে প্রশ্ন করি, আপনাকে প্রশ্ন করি, আপনাকে প্রশ্ন করি। আরে ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমি একটা কথা বলি, আজকে তার বিরুদ্ধে তার শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার। আমি একটা কথা বলি আপনাদের, একটা বাড়ির উনি ভালো বলতে পারবেন, আমিও ভুল বলছি না, একটা বাড়ি তৈরি করলেই হলো না, সেই বাড়িটা যখন সিসি পাবে তারপর তার জলের কানেকশন হবে, ড্রেনেজের কানেকশন হবে। এই বাড়িগুলো যেগুলোর খাতাতেই কিছু নেই কর্পোরেশনের, এরা জলের কানেকশন কোত্থেকে পায়? ঠিক। এরা ইলেকট্রিকের কানেকশন কোত্থেকে পায়? শুনুন, এরা ড্রেনেজ কানেকশন কোত্থেকে পায়? শুনুন, আপনাদের মাল দেয়, মালের বিনিময় নিজেদের বিক্রি করেন আপনাদের সরকার, আর তাদের দালালি করেন আপনারা। বিরুদ্ধে আপনি অভিযোগ আনছেন, যত না দোষী তার থেকে আপনি দোষী, সরকার অবশ্যই কাউন্সিলরের থেকে আপনি দোষী, কাউন্সিলর তো টাকা পেয়েছে, আপনি কিছু না পেয়ে তাদের সমর্থন করছেন। 10 আরে বাবা, তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিচ্ছে না সরকার। আমি দুজনকে আইন ব্যবস্থা নিচ্ছে না, সরকারকে হাত ধরে করে বসে আছে। একদম একদম আমি দুজনকে থামাচ্ছি। আমি গোপীনাথ ভান্ডারী সাহেবের কাছেও যাব, কিন্তু তার আগে আমি একবার পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যেতে চাই। পার্থপ্রতিম বিশ্বাস এই মুহূর্তে অনলাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। পার্থপ্রতিম বাবু, রিজওয়ান আলম, হাসিনা খাতুন, সানা বেগম, মোহাম্মদ ওয়াজিদ, মোহাম্মদ ইমরান, রামজান আলী, নিজামুদ্দিন এবং আমরা যখন এই ডিবেট করছি তখন আরও একজন মানুষ মারা গেলেন এই অবৈধ বহুতল ভাঙে পড়ার কারণে। 18 বছর বয়সী একজন সহনাগরিক শেখ আবদুল্লাহ, মৃতের সংখ্যা 9। পার্থবাবু, এরা কেউ ফ্ল্যাট কেনেনি, এরা ফ্ল্যাটের ওনার নয়, একেবারে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন সময়ে তাদের মধ্যে অনেকে কাজ করেছে। এর দায়টা কার? এক্স্যাক্টলি ময়ূক, প্রথমত কলকাতা শহরের মধ্যে এরকম একটা বেআইনি নির্মাণ কাজ যখন চলে এবং সেই নির্মাণের দাপটে যদি এরকম 9 জন আমাদের সহনাগরিক গরিব মানুষের মৃত্যু হয়, তার প্রথম দায় হচ্ছে কলকাতা পুরসভার। এবং কলকাতা পুরসভার ক্ষেত্রে আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, কলকাতা পুরসভার মেয়র তো দায়টা নিতেই চাইছেন না, বরঞ্চ মেয়র রেগে যাচ্ছেন। পার্থবাবু, আপনার কাছেই আমি আসছি, আপনি যেহেতু মেয়রকে দিয়ে শুরু করলেন, আমি মেয়র ঠিক কি বলেছেন, ফিরহাদ হাকিম তিনি কি বলছেন, পাড়ায় পাড়ায় নাকি দেখা সম্ভব নয়, একবার দেখে নি মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যটা, শুনে নি। 3 থেকে 3.5 ফুট যে গলি, সেই গলির ভিতরে এরকম ভাবে একটা বাড়ি না, এটা এই বাড়ির প্ল্যান থাকতে পারে না লিগালি। এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। কিন্তু পুরসভার কি দায়িত্ব নয় যে এখন এগুলো কেন দিচ্ছে? এখন তো মানুষকে বাঁচানোটা আগে না তোমার এই কন্ট্রোভার্সি। পার্থবাবু, অদ্ভুত একটা কথা মনে হলো, এরকম একটা খারাপ সময়েও ডিম আগে না মুরগি আগের মতন আপনারা এমন একটা মরণকূপ ফেদে রেখে দেবেন এবং তারপর যখন মিডিয়া প্রশ্ন করবে, অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন করবে, তখন বলবেন এখন কি এইসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় না মানুষকে বাঁচানোর সময়। আরে মানুষকে মৃত্যু মুখে ঠেলে ফেলছেন কেন মেয়র সাহেব? হ্যাঁ, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে ময়ূক, আসলে একটা শব্দ আমরা প্রয়োগ করি, আমার ধারণা এটা একটা একদম কারেক্ট অকেশন, স্টেট স্পন্সার্ড ক্রাইম বলতে যা বোঝায়। অর্থাৎ একটা আমাদের দেশে, আমাদের রাজ্যে একটা আইন আছে বেআইনি নির্মাণ আটকানোর। সেই আইন থাকা সত্ত্বেও প্রত্যেক দিন পুলিশ প্রশাসন, আমি তো বলছি যে কর্পোরেশনের চোখের ডগায় নাকের ডগায় হচ্ছে এরকম বেআইনি নির্মাণ রোজ হয়ে চলেছে। একটা না, একটা খিদিরপুরে না, গোটা শহর জুড়ে হয়ে চলেছে। আজকের খিদিরপুর অঞ্চলে মারা গেলেন আমাদের 9 জন মানুষ, কিন্তু আমি জানি না যে আর কত মানুষ মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন। আমি এই কারণের জন্য বলছি ময়ূক, যে মোর ইম্পর্টেন্ট যে কলকাতা শহর, আমি বলছি আমাদের দেশের মধ্যে অত্যন্ত ডেন্সলি পপুলেটেড একটি শহর এবং বিল্ডিং ডেন্সিটি ইজ ভেরি হাই, এবং তার মধ্যে খিদিরপুর এরিয়া। কলকাতা শহর লোকেটেড অন অ্যালুভিয়াল সয়েল, আপনারা জানেন নরম পলি সয়েল, ফলে বেআইনি নির্মাণের অভিঘাত নরম মাটিতে যা হবে এটা শক্ত মাটিতে তার চাইতে ঢের কম হয়। ফলে আমাদের কলকাতা শহরে বাড়ি ভেঙে পড়ার প্রবাবিলিটি এই বেআইনি নির্মাণের কারণে, বিশেষত দুটো অ্যাডজাসেন্ট বিল্ডিং এর স্পেস গ্যাপ যদি কম হয়,
তাহলে একটা বাড়ির ভার আর একটা বাড়িতে ট্রান্সফার হয় এবং সেই অবস্থায় দুটো বাড়ি বিপজ্জনক অবস্থায় হয়ে যায়। এবং আমার ধারণা দেখবেন যে বাড়িটা ভেঙে পড়েছে তার বাঁ দিক ডান দিক সামনে পেছনে বাড়ি যদি থেকে থাকে তাহলে তারা আজ না হোক কাল টিল্ট করতে শুরু করবে। এটা হচ্ছে একদম সিভিল ইঞ্জিনিয়ারিং এর বেসিক জিনিস। দ্বিতীয় পার্ট আমি আপনাকে বলবো যে যদি আজকের এই দায় নেওয়ার প্রশ্ন আসে তাহলে শুধু ইঞ্জিনিয়াররা পুরসভার কেন নেবেন? তাহলে একটা ইলেক্টেড বোর্ড তৈরি হয় যে নীতি প্রণয়নের জন্য এবং নীতি এক্সিকিউশন হচ্ছে কিনা। সেক্ষেত্রে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হন 5 বছরের জন্য মানুষকে নিরাপদ জীবনটুকু নিশ্চিত করার জন্য। মানে আপনি নির্দিষ্টভাবে বলছেন দায় ফিরহাদ হাকিমকেও নিতে হবে, মেয়রকেও নিতে হবে। এটা কেন নেবেন না কেন? একটা রেল দুর্ঘটনার সময় যদি রেলমন্ত্রী পদত্যাগ করেন তাহলে এরকম একটা ঘটনার সময় বারবার কেন দায় এড়িয়ে যাবেন রাজ্যের এরকম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী? একদম আমি বলছি যে দায় এড়ানোর কোনো সুযোগ ময়ূক নেই। আমি বলছি যে দায়বদ্ধ হতে হবে। শাহজাহানকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না 47 দিন ধরে, তখন পুলিশ মন্ত্রী তার সেটা প্রাথমিক দায় ছিল। আজকের যদি বাড়ি ভেঙে পড়ে শহরের মধ্যে বেআইনি নির্মাণের কারণে, তাহলে তার দায় পুরমন্ত্রীর, তার দায় আমি কলকাতা কর্পোরেশনের যিনি মেয়র তাকে নিতে হবে। আজকে শহর কলকাতার বুকের ওপর যদি এই ঘটনা ঘটে, আমি ময়ূক বলছি জেলায় জেলায় বিরোধী শূন্য পুরসভা যেগুলো তৈরি হয়েছে সেখানে বেআইনি নির্মাণ কোন এক্সটেন্টে চলতে পারে আজকের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে সম্ভবত দেখিয়ে দিচ্ছে। আমি বলছি এই কারণের জন্য ম্যানমেড ডিজাস্টার বলতে যা বোঝায়, আমরা বারবার মুখ্যমন্ত্রী বলতেন চোখের সামনে খিদিরপুরে যা ঘটলো সেটা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার এবং শাসক দলের প্রচ্ছন্ন মদতে তাদের হচ্ছে যে আইন না মানার কারণে আজকের এরকম এতগুলো মানুষ ভিকটিম হলেন এই সিচুয়েশনে। আর লাস্ট যেটা বলে শেষ করবো ময়ূক, যে আপনি বলছিলেন যে দায় যদি চাপানুতরটা শুরু হয় তাহলে হাওড়া ব্রিজ সেটা হচ্ছে মাউন্ট বেটনকে টেনে আনতে হয়, সেখানে যদি এখন কোনো জয়েন্টের কোনো ক্র্যাক দেখা যায়। বা মাঝেরহাট ব্রিজের সময় আমরা দেখেছিলাম যে আজ থেকে 60 বছর আগে ব্রিজ তৈরি হয়েছে সে বিধান রায়ের আমলে। ফলে আপনি এই দায় চাপিয়ে লাভ নেই যে এর আগের আমল না তার আগের আমল না তার আগের আমল। আপনাকে মানুষ নির্বাচিত করেছে, মুখ্যমন্ত্রী হোক মেয়র হন, টু এনশিওর দি পাবলিক লাইফ। এবং তারা 15 বছর ধরে একটা শহরের মেয়র হিসেবে আমি বলছি একটা শহর চালাচ্ছেন। ফলে কেন এই জায়গায় আসবে আজকের এই প্রশ্ন খুব সংগত এবং উত্তর দিতে হবে। ভান্ডারীর কাছে যাব। গোপীনাথ ভান্ডারী, বারবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা আতঙ্কিত বোধ করছেন যে কোনোভাবে যদি 5 রিক্টার স্কেলেরও যদি ভূমিকম্প হয় তাহলে কি ভয়ঙ্কর কাণ্ড হয়ে যেতে পারে এই সমস্ত এলাকাতে, হয়তো ধারণারও বাইরে। এটা কি সত্যি? আমাদের আতঙ্কের যথেষ্ট কারণ রয়েছে। ভূমিকম্পটা তো অনেক বড় ইস্যু, কিন্তু আমি বলছি যেটা পার্থ বিশ্বাসদা বললেন যে মানে ওই যে বাড়িটা তার প্রপার ডিজাইন হয়েছে কিনা, তার সয়েল টেস্টিং হয়েছে কিনা, কতটা লোড সেকেন্ডকে সয়েল নিতে পারে, আমাকে কত ডেপথ পর্যন্ত পাইল দিতে হবে, কততলা উঠতে পারে, তারপরে তো অন্যান্য যে এফএআর বা ইত্যাদিগুলো। একটা 3 ফুট রাস্তার উপরে 6 তলা বাড়ি হচ্ছে। আমি জানি না, এই জানি না কথাটা, 6 তলা বাড়ি কিন্তু একদিনে ওঠেনি। মানে ওয়ান ফাইন মর্নিং আমি দেখলাম এখানে 6 তলা বাড়ি উঠে গেছে, ইটস নট লাইক দ্যাট। তো আমি বলছি আমরা তো জানি, তার মানে যারা ওখানকার লোকজন বা ওখানকার দায়িত্বে আছেন, লোকাল অথরিটি বাট সবাই তার মানে জানেন। এবং সেই বাড়িটা যদি পারমিশন নিয়ে থাকে তাহলে পারমিশন যেখানে দিয়েছে সেখানে তার মানে একটা কোথাও গলতি আছে। আর যদি পারমিশন নিয়ে থাকেন না নিয়ে থাকেন তাহলে তো অন্য অনেক প্রসঙ্গ চলে আসে। এই পারমিশনগুলো নেওয়া হচ্ছে না কেন? আমি সজলদা আপনার কাছে যেতে চাই। সজলদা, আপনি যেভাবে বলছেন, আমি প্রেস কনফারেন্সেও দেখছিলাম, আপনি বলছেন নাম ধরে ধরে নাকি কাউন্সিলরদের বলে দিতে পারেন কতগুলো অবৈধ নির্মাণকে তারা অ্যাপ্রুভাল দিয়েছে। আমি কতগুলো অবৈধ নির্মাণ শুধু না, আমি বলছি কলকাতা শহরের ওপর 8000 অবৈধ এরকম বাড়ি দাঁড়িয়ে আছে। কলকাতা শহরের ওপর এরা জলা জমি বুঝিয়েছে শুধু 108 নম্বর ওয়ার্ডে 200-র ওপরে। 108 নম্বর ওয়ার্ডে 12 বছরে ভেরি দিঘি সহ এরকম পুকুর হাবিজাবি নিয়ে 200-র ওপরে। এটা আমার কথা না, এটা সরকারের কথা। এবং আরও মজার কথা হচ্ছে যেগুলো অতীত রেকর্ডে ছিল যে এটা জলা, এটা মানে ওয়াটার বডি, ওয়াটারল্যান্ড, এগুলোর ক্যারেক্টার হঠাৎ করে সব চেঞ্জ হয়ে গেছে। এই যে ঠিকাকে বলছেন সরল করেছি, কেন ঠিকাকে সরল করেছেন? মাল কামানোর জন্য কর্পোরেশনের। আমি বলছি কাউন্সিলররা যদি কলকাতা থেকে তৃণমূলটা উঠে যায়, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল উঠে যায়, তাহলেই 1000 টাকা করে স্কোয়ার ফিটে প্রথমেই জমির দাম কমে যাবে। সুপ্তও ভালো জানেন, কারণ 500 টাকা কাউন্সিলর আর 500 টাকা পুলিশ,
এই বন্দোবস্ত চলছে এই সরকারটা, এই কর্পোরেশনটা। এটা তো আমার অভিযোগ না, মেয়র নিজেই বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের দু একটা ছোট অফিসারকে সাসপেন্ড করে শাস্তি দিয়ে কোনো লাভ নেই, তাদের কোনো এখতিয়ারই নেই, ক্ষমতাই নেই। কারণ সরাসরি বলছেন ফিরহাদ হাকিম এর সঙ্গে একেবারে আমার কথা সরাসরি যুক্ত। সজল আবার দাকে কি? অস্বীকার করতে আবার পারবে যে কি? কলকাতা একটা ডেন্সলি পপুলেটেড এরিয়া, সেখানে আজকে যে তাই বলে নির্মাণটা বহু বছর জলা ধরে বুঝিয়ে যে বাড়ি হয়ে বাড়িগুলো যাবে? না, সেটা তো জলা বুঝিয়ে একদমই বাড়ি হয়ে বেআইনি, যাবে? একদমই বেআইনি। তাহলে এইটাকে তো কোনো তাহলে মতে সমর্থন করা সেটাই যায় তো না। কথা হচ্ছে। সেইটা এই আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি। জল ধরো, জল প্রকল্পের মধ্যে আছে। একদম, বা একদম। পুকুর বাঁধানো না, আরেকটা কর্পোরেশনের কথা বলি, দায়িত্বে শুধু পুকুর তো শুনে বাঁধানো রাখো, হয়েছে। শুধু তো শুনে পুকুর রাখো, বাঁধানো হয়েছে। কলকাতার পপুলেশন আমি বাড়ছে না, নিজে একটা পুকুরের বিরুদ্ধে কমপ্লেইন কলকাতার করেছিলাম। population আমি day by নিজে day কমে complaint যাচ্ছে। করেছিলাম। সেই পুকুরটাকে বাদিয়ে দেওয়া হলো, হ্যাঁ? বাদিয়ে দেওয়া হলো। আর বাকি সব কটা পুকুর অনেক বুঝিয়ে দেওয়া বাঁধানো হলো। হয়েছে, আমি নিজে হ্যাঁ? চোখে আরে দেখা। তুমি বিরাট, তুমি অনেক বাঁধানো মহান। হয়েছে। একটুখানি অনেক আমি বাঁধানো বলতে হয়েছে। চাইছি, দেখা আমার আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। এইটা নিয়ে পলিটিক্যালি আলোচনা করে খুব একটা লাভ হবে না। একবার আমাদেরকে শুনি, একবার করতে শুনি। হবে, এই কাজটা করতে হবে। সে আমার প্রিয় লোকটাও যদি ভুলটা করে তাই তার ভুলটা ভুল। শুনুন, এটাতে পলিটিক্যাল আলোচনাই করতে হবে, কারণ এটা সমস্তটাই কন্ট্রোলড বাই পলিটিক্স। না, সেটাই হওয়া উচিত যতক্ষণ নয়। না এদেরকে উৎখাত করে না, ফেলবে, সরলবাবু, আমি বলছি ততক্ষণ সেটা এটা হওয়া হবে উচিত না। নয়, সেটা হ্যাঁ, হওয়া ঠিক, উচিত নয়, উচিত একদমই নয়। উচিত নয়। কিন্তু এই অনুচিত কাজটাকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেট্রোনাইজ করেন, আজকে বলছেন কাউন্সিলররা তারা কিছু জানেন না। কাউন্সিলর নিজে বললেন, আমি একটা চ্যানেলে দেখলাম এটা তো যে তার- তিনি বললেন আমি ওখানে কোনোদিন যাইনি। এর বাবা ছিল আরেকজন কাউন্সিলর মুন্না ইকবাল, মনে রাখুন, সেই তাপস চৌধুরী মার্ডার কেসের আসামি। বাবা খুনি আর ছেলে এত বড় খুনি। আচ্ছা, সাধারণ মানুষ এই মুহূর্তে কি বলছেন? সাধারণ মানুষের সবার কাছে আমি পৌঁছাতে পারিনি, কিন্তু কিছু মানুষের কাছে পৌঁছে গেছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, বাংলায় কি বুলডোজার বাবাদের প্রয়োজন? বুলডোজার দিয়ে যেখানে যেখানে অবৈধ নির্মাণ সেগুলো গুড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে? সাধারণ মানুষ কি বলছেন একবার শুনবো। বাংলায় তো বুলডোজার বাবা চাই। যতটা ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে সবাইকে ভাঙা দেওয়া উচিত। যা মতো উত্তরপ্রদেশ কাজ করছে সেম মতন বাংলায় কাজ করতে হবে। পার্টিকুলারলি উত্তর কলকাতা যে কিছু কিছু ওয়ার্ড আছে 25, 39, 41 এইসব সমস্ত ওয়ার্ড মধ্যে অনেক ইনলিগাল কনস্ট্রাকশনটা চলছে, উইদাউট প্ল্যানে কাজ চলছে। রিকনস্ট্রাকশন দেখিয়ে, ফ্রেশ প্ল্যান দেখিয়ে পুরোপুরি ইনলিগাল কাজটা এরা করছে। তো এইসব জিনিসকে আটকাবার জন্য বুলডোজার বাবা চাই এখানে। এখানকার প্রশাসন কিছু করছে না। আমি বলছি যেখানে যেখানে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে বা পার্টি নেতারা এই ইললিগাল কনস্ট্রাকশনকে প্রমোট করছে, সেই জন্য কিন্তু একটা আমাদের এখানে বুলডোজার বাবা উচিত আর দরকার। অবৈধ নির্মাণ তো অবশ্যই ভেঙে দেওয়া উচিত। রাজ্যে কি বুলডোজার বাবার দরকার? বুলডোজার এরকম কিছু এখন বলা যাচ্ছে, সেরকম সিচুয়েশন এখনো আসেনি। কেউ বলছেন সেরকম সিচুয়েশন আসেনি, কেউ বলছেন যে প্রয়োজন। সজল ঘোষ, আমি একটা লাইন বলছি, গত বছর খানেক হবে, 1 বছর আগে হবে, উত্তর কলকাতার এক পুরনো বাসিন্দা সে বাড়ির নিচে একটা ছোট গুমটির মতন কিছু করেছিল। সেইটা ভাঙতে কলকাতা পুরসভার বুলডোজার চলে গেছিল, কারণ ওই বাড়ির মালিক সে হচ্ছে একজন ভারতীয় জনতা পার্টির কর্মী সুনীল সিং। আপনারাও তাকে দেখিয়েছেন, সেখানেও তারা বুলডোজার চালিয়েছে। তাহলে বুলডোজার যেখানে মাথা থেকে পা অবধি যেখানে বেআইনি, সেখানে কেন বুলডোজার চলবে না? বুলডোজার চললে তো এই মানুষগুলোর প্রাণ এই রোজার দিন যেত না। এটা তো মানতে হবে। মুখ্যমন্ত্রী বলেন না যে গরু দুধ দেয়, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর আমলে যত সংখ্যালঘু মরেছে সারা ভারতবর্ষে কোনোদিন মরেনি। আর গিয়ে কি করলেন? 5 লাখ ছড়িয়ে দিয়ে এলেন। মানুষের জীবনের দাম 5 লাখ। আমি জানতে চাই, আমরা চাঁদা তুলে দেব। একটা ভীষণ দামি কথা সরলবাবু বললেন। আসলে বাড়িটা যে ভেঙে পড়েছে পাশের বস্তিতে, কিন্তু তারা কোনোভাবে মানে অ্যাটাচ নয় উইথ দিস বিল্ডিং, কিন্তু সেখানে কতগুলো নিষ্পাপ মানুষ মানে কোন রকম মারা গেছে। বেঘরে মারা যাওয়া যাকে বলে, মানে হ্যাঁ। আপনি কলকাতার শহরে হঠাৎ করে বাজার করতে যাচ্ছেন, মাথার উপরে ফ্লাইওভার ভেঙে পড়তে পারে, আপনি রাতে ঘুমোতে যাচ্ছেন, আপনি হয়তো পরের দিন ভোরবেলা উঠে সেহেরি করবেন বলে ঠিক করছেন, তার আগেও আপনার মাথায় ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়তে পারে, অবৈধ নির্মাণ ভেঙে পড়তে পারে। যারা এই মুহূর্তে ভোটের সংখ্যা দেখে নিয়ে এই মুহূর্তে 47% মানুষ ফেসবুকে প্রশ্ন করেছিলাম, অবৈধ নির্মাণ ভাঙতে কি একমাত্র বুলডোজারি ভরসা? 47% মানুষ বলছেন হ্যাঁ, 3% মানুষ বলছেন না। ফেসবুকে বলছেন এটা। ইউটিউবে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং যারা ময়ূখ রঞ্জন ঘোষকে দেখছেন, 96% মানুষ বলছেন হ্যাঁ, প্রয়োজন বুলডোজারি, একমাত্র বুলডোজারি গোটা বাংলায় নামানো হোক। 4% বলছেন না। এবং এক্স হ্যান্ডেল টুইটারে এই মুহূর্তে
84% মানুষ বলছেন যে হ্যাঁ, বুলডোজারই একমাত্র পথ যেটা দিয়ে গুড়িয়ে দিতে হবে দুর্নীতি, গুড়িয়ে দিতে হবে এই সমস্ত অবৈধ নির্মাণ এবং তার মাথার উপরে যারা বসে রয়েছে। এবং আরেকটা কথা, মেয়র সাহেব দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না, কারণ আমরা ভোটটা যখন দিই তখন এই মেয়র সাহেবদের দলকেই দিই, কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ছোট ইঞ্জিনিয়ার, মেজো ইঞ্জিনিয়ার বা কোনো কর্মচারী কলকাতা কর্পোরেশনকে দিই না। দায়িত্ব নিতে হবে।